রীতা তার রোজনামচায় লিখেছে, 20শে ডিসেম্বর। তুষার ঝড়ের একটা পালা চলছে আমাদের ওপর দিয়ে। বরফ পড়ছে আর ঝড় বইছে। বইয়ারকার ওখানে ওরা প্রায় ওদের লক্ষ্যে পৌঁছাবে এমন সময় তুষার ঝড় এসে ওদের থামিয়ে দিয়েছে। এক গলা বরফের মধ্যে গেড়ে গেছে ওরা। শীতে জমে যাওয়া মাটি কেটে তোলাও সহজ নয়। আর মাত্র আধ মাইলটাক এগুতে বাকি আছে ওদের, কিন্তু কিন্তু কাজেরই অংশটুকুই সবচেয়ে কঠিন। তোকারেভ রিপোর্ট করছে ওখানে টাইফয়েড দেখা দিয়েছে সংক্রামকভাবে। 3 জন অসুখে পড়েছে। বাইশে ডিসেম্বর। প্রাদেশিক কমসমল কমিটির সমস্ত সভ্যদের নিয়ে একটা পূর্ণ অধিবেশন হয়ে গেছে, কিন্তু বইয়ারকা থেকে কেউ উপস্থিত ছিল না। বইয়ারকা থেকে 12 মাইল দূরে ডাকাতরা শস্য বোঝাই একটা ট্রেন লাইনচ্যুত করে দিয়েছে এবং যারা লাইন পাতার কাজে আছে সেই সমস্ত কর্মীদের ঘটনাস্থলে যাবার জন্য হুকুম জারি করেছে খাদ্য দপ্তরের প্রতিনিধি। তেইশে ডিসেম্বর। বইয়ারকা থেকে আরো 7 জন টাইফয়েড রোগীকে শহরে আনা হয়েছে। এদের মধ্যে ওকুনেভ একজন। আজ স্টেশনে গিয়ে দেখলাম খারকভ থেকে আসা একটা ট্রেনের কামরাগুলোর মাঝখানের ফাঁকে চেপে জনকতক লোক আসছিল। ঠান্ডায় জমে যাওয়া তাদের মৃতদেহগুলো নামিয়ে নেওয়া হলো। হাসপাতালগুলো গরম রাখার কোনো ব্যবস্থা নেই। এই হতচ্ছাড়া বরফের ঝড়টা থামবে কবে? চব্বিশে ডিসেম্বর। এইমাত্র জুকরাইয়ের সঙ্গে দেখা হলো। আগের রাত্রে ওরলিক তার পুরো দলটা নিয়ে বইয়ারকা আক্রমণ করেছিল বলে যে কথাটা শোনা যাচ্ছে সেটাকে সে ঠিক বলে জানালো। 2 ঘন্টা ধরে লড়াই চলেছিল। যোগাযোগের সূত্রগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং আজ সকালের আগে পর্যন্ত জুকরাই সঠিক রিপোর্ট পায়নি। ডাকাত দলটাকে হটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোকারেভ আহত হয়েছে। একটা বুলেট সরাসরি তার বুকে এসে বিঁধেছে। আজ তাকে শহরে নিয়ে আসা হবে। সেদিন রাত্রে পাহারার ভার ছিল যার ওপর, সে ফ্রান্স ক্লাভিচেক মারা গেছে। ডাকাত দলটাকে আসতে দেখে সেই সাবধান সংকেত জানায়। হামলাকারীদের ওপরে সে গুলি চালাতে শুরু করে, কিন্তু স্কুল বাড়িটায় গিয়ে পৌঁছবার আগেই তাকে ওরা ধরে ফেলে। তলোয়ারের একটা চোটে ও কাটা পড়ে। কর্মীদের মধ্যে 11 জন আহত হয়েছে। এতক্ষণে ওখানে একটা সাঁজোয়া ট্রেন আর ঘোড়সওয়ার বাহিনীর 2টো দল গিয়ে পৌঁছেছে। লাইন তৈরির কাজের ভার নিয়েছে পানক্রাতভ। আজ গ্লুবোকি গ্রামে ডাকাত দলের একটা অংশকে পুজিরেভস্কি পাকড়াও করে একদম খতম করে দিয়েছে। পার্টি সভ্য নয় এমন কিছু শ্রমিক ট্রেন আসার অপেক্ষায় না থেকে লাইন ধরে পায়ে হেঁটেই শহরের দিকে আসতে শুরু করেছে। 25শে ডিসেম্বর। তোকারেভ আর অন্যান্য আহত লোকরা শহরে এসে পৌঁছেছে এবং তাদের হাসপাতালে দেওয়া হয়েছে। বৃদ্ধ শ্রমিকটিকে বাঁচাবার প্রতিশ্রুতি দিচ্ছেন ডাক্তাররা। সে এখনো অচেতন হয়ে আছে। অন্যদের প্রাণের কোনো আশঙ্কা নেই। আমাদের আর আঞ্চলিক পার্টি কমিটির উদ্দেশ্যে লেখা একটা টেলিগ্রাম এসেছে বইয়ারকা থেকে। এই সভায় সমবেত আমরা রেল লাইন কর্মীরা, সোভিয়েত শক্তি নামে সাঁজোয়া ট্রেনের চালকরক্ষী দল আর লাল ফৌজের ঘোড়সওয়ার বাহিনীর সৈন্যরা ডাকাত দলের হামলার জবাবে তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি যে সমস্ত রকম বাধা বিপত্তি সত্ত্বেও 1 জানুয়ারির মধ্যেই শহরবাসীরা জ্বালানি কাঠ পাবে। আমাদের সমস্ত শক্তিকে সংহত করে আমরা কাজে নেমেছি। কমিউনিস্ট পার্টি আমাদের এই কাজে পাঠিয়েছে। কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ। কোরচাগিন সভাপতি, বেরজিন সম্পাদক। ক্লাভিচেককে সোলোমেনকায় সামরিক সম্মানের সঙ্গে গৌর দেওয়া হয়েছে। এতদিনের কামনার লক্ষ্যস্থলটি দৃষ্টিপথে এসেছে, কিন্তু সেদিকে এগিয়ে চলার গতিটা যন্ত্রণাদায়কভাবে মন্থর হয়ে পড়েছে।
কারণ প্রতিদিন কর্মীদের মধ্য থেকে ডজন খানেক করে অত্যন্ত প্রয়োজনীয় কাজের লোককে টাইফয়েড এসে ছিনিয়ে নিচ্ছে। একদিন কাজ সেরে ফেরবার পথে কোর্চাগিন মাতালের মতো টলতে টলতে স্টেশনে এসে পৌঁছালো। তার পা দুটো যেন আর চলে না। বেশ কয়েকদিন থেকেই তার একটু জ্বর ভাব যাচ্ছে, কিন্তু আজ তাকে অসুখটা যেন নির্মমভাবে চেপে ধরেছে। রেলপথ তৈরির কর্মী দলের সংখ্যাকে টাইফয়েড দিন দিন কমিয়ে আনছে। সেই টাইফয়েড আজ একটা নতুন শিকার ধরেছে। কিন্তু মজবুত শরীরের জোরেই পাভেল অসুখকে রুখেছে। পরপর 5 দিন কংক্রিটের মেঝেতে পাতা খড়ের আস্তরণের ওপর থেকে নিজেকে টেনে তুলে এনেছে সে। আর সকলের সঙ্গে কাজে যোগ দেবার মতো শক্তিটুকু তখনও তার শরীরে ছিল। কিন্তু এখন অসুখটা তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করেছে। গরম কর্তাটায় কিংবা বরফের ছোঁয়া লেগে ঘা হয়ে যাওয়া পায়ের ওপরে পড়া ফিওদরের উপহার ওই ফেল্টের বুটজোড়ায় আর চলছে না। প্রতি পদক্ষেপে একটা তীব্র যন্ত্রণা তার বুকে এসে বিঁধছে, দাঁত ঠকঠক করছে আর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। গাছপালাগুলো যেন অদ্ভুত রকমের পাক খেয়ে খেয়ে ঘুরে যাচ্ছে বলে মনে হচ্ছে। অতি কষ্টে সে নিজেকে টেনে নিয়ে এলো স্টেশনে। একটা অস্বাভাবিক গোলমালে সে থেমে গিয়ে জ্বরের ঘোরে অস্পষ্ট হয়ে আসা চোখে কষ্ট করে চেয়ে দেখল গোটা প্ল্যাটফর্ম জুড়ে পরপর অনেকগুলি খোলা মালগাড়ি জোড়া একটা ট্রেন। ট্রেনটায় যারা এসেছে তারা লোহার রেল, স্লিপার কাঠ আর ছোট রেল লাইনে চলার মতো ইঞ্জিন ইত্যাদি নামিয়ে আনতে ব্যস্ত। টলতে টলতে সামনের দিকে এগিয়ে যেতেই পা ফসকে গেল পাভেলের। মাথাটা তার মাটিতে ঠুকে যেতে একটা ভোঁতা যন্ত্রণা আর তার জ্বরে পোড়া গালের ওপর বরফের আরামদায়ক একটা শীতলতা অনুভব করল। কয়েক ঘন্টা পরে তাকে সেই অবস্থায় পাওয়া গেল এবং ব্যারাক ঘরে নিয়ে যাওয়া হলো। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার, পারিপার্শ্বিক সম্বন্ধে সম্পূর্ণ অচেতন। সাঁজোয়া ট্রেনটিতে সৈন্যদের প্রাথমিক চিকিৎসার জন্য যে ডাক্তার ছিলেন তাকে ডেকে আনা হলো এবং তিনি পাভেলের নিউমোনিয়া টাইফয়েড রোগ নির্ণয় করলেন। জ্বরের উষ্ণতা 106 ডিগ্রিরও বেশি। পাভেলের পিঠের ঘাগুলো আর তার শরীরের গিঁটের জায়গাগুলোর ফুলে ওঠাটা ডাক্তার লক্ষ্য করলেন, কিন্তু জানালেন যে নিউমোনিয়া টাইফয়েডের তুলনায় ওটা যৎসামান্য ব্যাপার। শুধু টাইফয়েডই তাকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট। দুবাভা শহর থেকে ফিরেছে। সে আর পানক্রাতভ পাভেলকে সারিয়ে তোলার যথাসাধ্য করল। আলিওসা কোখানস্কির বাড়ি পাভেলের শেপেতোভকা শহরে। তার উপরে ভার দেওয়া হলো সেখানে পাভেলকে নিয়ে গিয়ে বাড়িতে তার আত্মীয়ের কাছে পৌঁছে দেবার জন্য। কোর্চাগিনের দলের ছেলেদের সাহায্যে এবং প্রধানত খালিয়াভা গুঁতো মেরে মেরে লড়িয়ে ভেড়ার মতো ভিড় ঠেলে সরিয়ে দেবার ফলেই পানক্রাতভ আর দুবাভা কোন রকমে মানুষ গাদাগাদি ট্রেনের কামরাটার মধ্যে আলিওসাকে আর অচেতন কোর্চাগিনকে ঢুকিয়ে দিতে পারল। যাত্রীরা সবাই সংক্রামক টাইফাস সন্দেহ করে প্রচন্ডভাবে বাধা দিল এবং মাঝপথে তাকে ছুঁড়ে ফেলে দেবে বলে শাসালো। খলিয়াভা রিভলভারটা তাদের নাকের ওপর বাগিয়ে ধরে চিৎকার করে বলল, এর অসুখ ছোঁয়াচে নয়, আর ওই ট্রেনেই যাবে। যদি তার জন্য তোমাদের সবাইকে এই ট্রেন থেকে নামিয়ে দিতে হয় তবুও যাবে। আর মনে রেখো শুয়োরের দল, যদি ওর গায়ে একটা আঙুলও ঠেকাও কেউ, তাহলে আমি এই রেলপথের প্রত্যেকটি স্টেশনে খবর পাঠিয়ে দিচ্ছি, তোমাদের সবাইকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে জেলে পুরে দেবে। এই নাও আলিওসা, পাফকার মোজার রিভলভারটা ধরো। প্রথম যে লোকটা ওকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে তাকেই গুলি করবে। নিজের কথায় খানিকটা বাড়তি গুরুত্ব আরোপ করার জন্য খলিয়াভা এই বলে শেষ করল। ট্রেনটা ধোঁয়া ছেড়ে স্টেশন থেকে বেরিয়ে গেল। নির্জন প্ল্যাটফর্মের ওপরে দুবাভা দাঁড়িয়ে আছে। তার কাছে এগিয়ে এলো পানক্রাতভ। তোমার কি মনে হয় ও সেরে উঠবে? প্রশ্নের জবাবটা অনুক্তই থেকে গেল। চলো মিটিয়াই, কোনো উপায় তো নেই। এখন সবকিছুর দায়িত্ব আমাদের ওপরে। রাত্রির মধ্যেই ইঞ্জিনগুলো আমাদের নামিয়ে ফেলতেই হবে। কাল সকালে ওগুলোর বয়লারে আগুন জ্বালিয়ে দেখতে হবে।
খলিয়াভা রেলপথের প্রত্যেকটি স্টেশনে তার চেকা কমিটির বন্ধুদের কাছে টেলিফোন করে বিশেষভাবে অনুরোধ জানালো মাঝপথে কোথাও ট্রেন থেকে কোর্চাগিনকে যাতে নামিয়ে না দেওয়া হয় সেদিকে যেন তারা নিশ্চয়ই লক্ষ্য রাখে। এটা যে করা হবে সে সম্বন্ধে নিশ্চিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত সে ঘুমোতে গেল না। রেলপথ বেয়ে আরো কিছু দূরে একটা জংশন স্টেশনে চলতি যাত্রী ট্রেনটা কিছুক্ষণের জন্য যখন থামলো, তখন একটা কামরা থেকে একজন সুন্দর চুলওয়ালা তরুণের দেহ নামিয়ে এনে রাখা হলো প্ল্যাটফর্মে। কেউ জানে না সে কে বা কিসে সে মারা গেছে। স্টেশনের চেকা কমিটির লোকটি খলিয়াভার অনুরোধ স্মরণ করে কামরাটার কাছে ছুটে এলো, কিন্তু তরুণটি মারা গেছে দেখে সে মৃতদেহটিকে লাশ ঘরে চালান করে দেবার জন্য নির্দেশ দিয়ে সঙ্গে সঙ্গে বইয়ারকায় টেলিফোন করে খলিয়াভাকে জানিয়ে দিল যে বন্ধুটিকে বাঁচাবার জন্য সে এত উৎকণ্ঠিত ছিল সে মারা গেছে। কোর্চাগিনের মৃত্যুর খবর জানিয়ে বইয়ারকা থেকে একটা সংক্ষিপ্ত টেলিগ্রাম পাঠিয়ে দেওয়া হলো প্রাদেশিক কমসমল কমিটির কাছে। ইতিমধ্যে আলিওশা কোখানস্কি অসুস্থ কোর্চাগিনকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজেই অসুখ নিয়ে ফিরে এলো। 9 জানুয়ারি। আমার মনের মধ্যে এত যন্ত্রণা হচ্ছে কেন? লিখতে বসার আগে ভয়ানক কেঁদেছি। কে বিশ্বাস করবে যে রীতা এমন যন্ত্রণা ভরা কান্না কাঁদতে পারে? কিন্তু কান্না কি সবসময় দুর্বলতার লক্ষণ? আজ আমার এই চোখের জল নিদারুণ দুঃখের। আজ এই বিজয় উৎসবের দিনে শীতের ভীষণতাকে জয় করা গেছে। রেল স্টেশনগুলোয় মহামূল্য জ্বালানি কাঠের স্তূপ জমে উঠেছে। শহর সোভিয়েতের সমস্ত সভ্যদের নিয়ে একটা বড় সভায় রেলপথকর্মী বীরদের সমস্ত রকম সম্মান জানানো হয়েছে। আমি এইমাত্র সেই বিজয় অনুষ্ঠান থেকে ফিরে এসেছি। আজকের মতো এরকম একটা আনন্দের দিনে দুঃখ আমার মনকে আচ্ছন্ন করছে কেন? কেন? আমাদের জয় হয়েছে, কিন্তু যাতে আমরা জয়ী হই তার জন্য দুজন মানুষ প্রাণ দিয়েছে, ক্লাভিচেক আর কোর্চাগিন। পাভেলের মৃত্যুতে আমার চোখে সত্যটা উদ্ঘাটিত হয়েছে। আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও ঢের ঢের বেশি প্রিয় ছিল সে আমার কাছে। আপাতত এই রোজনামচা লেখা শেষ করব। আর কখনো লিখবো কিনা সন্দেহ। ইউক্রেনীয় কমসমলের কেন্দ্রীয় কমিটিতে আমাকে যে কাজ দিতে চাওয়া হয়েছে সে কাজটা নেব জানিয়ে আমি কাল খারকভে চিঠি লিখব। কিন্তু যৌবন জয়ী হলো। পাভেল টাইফয়েড জ্বরে মারা পড়েনি। এ নিয়ে 4 বার সে মৃত্যুর সীমান্ত রেখা ছুঁয়ে জীবনের এলাকায় ফিরে এলো। পুরো 1 মাস কেটে গেছে তার বিছানা ছেড়ে ওঠার সামর্থ্য ফিরে পেতে। শীর্ণ, বিবর্ণ, দেহে কাঁপন ধরা পায়ে দেওয়াল ঘেঁষে শরীরের ভর রেখে সে দুর্বলভাবে টলতে টলতে ঘরের মধ্যে চলাফেরা করছে। মায়ের সাহায্যে জানলাটার কাছে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল বাইরে রাস্তাটার দিকে চেয়ে, যেখানে বরফ গলা জল জমে উঠে বসন্তের ভোরের সূর্যের আলোয় চিকচিক করছে। বছরের প্রথম উষ্ণ হাওয়া বইতে শুরু করেছে। জানলাটার ঠিক সামনেই চেরি গাছের ডালে বসে ধূসর বুকওয়ালা একটা চড়ুই পাখি ঠোঁট দিয়ে তার পালকগুলো আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছিল, আর মাঝে মাঝে দ্রুত চোখে অস্বস্তির সঙ্গে তাকিয়ে দেখছিল পাভেলের দিকে। জানলাটা শার্সির গায়ে মৃদু আঙুলে চাপড় মেরে পাভেল বলল, তাহলে দেখছি তুই আর আমি শীতকালটা পেরিয়ে এসেছি। চমকে উঠে তার মা তাকালো। কার সঙ্গে কথা বলছিস ওখানে? চড়ুই একটা। এই যা উড়ে গেছে ক্ষুধে শয়তানটা। শীর্ণ একটা হাসি ফুটে উঠল তার মুখে। পূর্ণ বসন্ত নেমে আসতেই পাভেল শহরে ফেরার কথা ভাবা আরম্ভ করেছে।
সে এখন হেঁটে চলার মতো যথেষ্ট শক্ত হয়ে উঠেছে, কিন্তু কি যেন একটা রহস্যময় ব্যাধি তার শক্তি ক্ষইয়ে দিচ্ছে। একদিন যখন সে বাগানে হেঁটে বেড়াচ্ছে, তখন শিরদাঁড়ায় হঠাৎ একটা নিদারুণ যন্ত্রণা হতেই সে মাটিতে পড়ে গেল। অতি কষ্টে সে নিজেকে টেনে নিয়ে এলো ঘরের মধ্যে। পরের দিন একজন ডাক্তারকে দিয়ে খুব ভালো করে সে নিজেকে পরীক্ষা করালো। পাভেলের পিঠের দিকটা পরীক্ষা করতে করতে ডাক্তার তার শিরদাঁড়ার ভেতরের দিকে বেশ খানিকটা বসে যাওয়া একটা জায়গা লক্ষ্য করে বিস্মিত হয়ে জেরা করলেন, এটা হলো কি করে? রোভনোর লড়াইয়ে ওটা হয়েছে। 3 ইঞ্চি বেড়ের একটা কামানের মুখ থেকে আমাদের পেছনের রাস্তায় একটা গোলা এসে পড়ে। একটা পাথর ছিটকে এসে আমার পেছনে লাগে। কিন্তু তুমি এতদিন হাঁটাহাঁটি করতে পারলে কি করে? এর জন্য কোনো কষ্ট হয়নি? না, ওই ঘটনাটার পর আমি 1-2 ঘন্টার জন্য উঠতে পারিনি। তারপরে যন্ত্রণাটা কেটে গিয়েছিল, আর আমিও ঘোড়ার জিনের ওপর চেপে বসে এগিয়ে গিয়েছিলাম। তারপরে এই প্রথম যন্ত্রণাটা ফের জেগেছে। শিরদাঁড়ার গর্তটা বিশেষ মনোযোগের সঙ্গে পরীক্ষা করার সময় ডাক্তারের মুখখানা দারুণ গম্ভীর হয়ে উঠল। হ্যাঁ ভাই, বড় বিশ্রী দাঁড়িয়েছে ব্যাপারটা। শিরদাঁড়া এরকম একটা চোট খেলে সামলে নিতে পারে না। আশা করা যাক সেরে যাবে। পাভেলের জামা পরে নেবার সময় ডাক্তার তাঁর এই রোগীটিকে লক্ষ্য করতে লাগলেন সহানুভূতি আর দুঃখের সঙ্গে। মনোভাবটাকে তিনি গোপন করতে পারলেন না। আর্তিয়ম থাকে তার স্ত্রী আত্মীয়দের সঙ্গে। তার বউ স্তিওসা খুব সাধারণ চেহারার চাষির মেয়ে, অতি গরিব পরিবারে তার জন্ম। পাভেল একদিন তার দাদার সঙ্গে দেখা করতে এলো। গম্ভীর মুখ আর টেরা চোখ একটা বাচ্চা নোংরা সংকীর্ণ উঠোনটায় খেলা করছিল। এক দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে থেকে নির্বোধের ভঙ্গিতে না কুচিয়ে জবাব চাইল, কি চাই? চোর নও তো? কেটে পড়ো বরং, নইলে মায়ের কাছে জব্দ হয়ে যাবে। পুরনো ভাঙাচোরা কুঁড়েটার একটা ছোট্ট জানালা খুলে গেল। বাইরের দিকে তাকালো আর্তিয়ম। ভেতরে চলে আয় পাভেল, ডাক দিল সে। একটা বুড়ি উনুনটার কাজে ব্যস্ত। পুরনো পার্চমেন্ট কাগজের মতো হলদে তার মুখ। তার পাশ কাটিয়ে যাবার সময় সে পাভেলের দিকে একটা বিরূপ দৃষ্টি হেনে বাসনপত্রগুলো নিয়ে ঠুকঠাক শুরু করলো। আঁটোসাঁটো করে বিনুনি বাঁধা দুটি মেয়ে উনুনটার উপর চড়ে বসে সেখান থেকে তাকিয়ে রইল পাভেলের দিকে। আদিম শিশু সুলভ কৌতূহলে হাঁ হয়ে গেছে তাদের মুখ। টেবিলের সামনে বসে আর্তিয়ম কিছুটা অস্বস্তি বোধ করছে বলে মনে হচ্ছিল। সে জানে যে তার মা আর ভাই কেউই এই বিয়ে সমর্থন করেনি। আর্তিয়মদের পরিবার পুরুষানুক্রমে শ্রমজীবী। রাজমিস্ত্রি সুন্দরী মেয়ে গালিয়া নিজে একজন পেশাদার দর্জি। তার সঙ্গে 3 বছর ধরে প্রেম করার পর কেন যে আর্তিয়ম তাকে ছেড়ে স্তিওসার মতো মূর্খ আর ভোঁতা একটা মেয়ের সঙ্গে গিয়ে বসবাস শুরু করলো আর 5 জন মানুষের একটা পরিবারের রুজি রোজগারের ভার তুলে নিল, সেটা তারা বুঝতে পারেনি। ইদানিং তাকে রেল কারখানায় সারাদিনের কঠিন পরিশ্রমের পর ফিরে এসে অচল জোত জমিটাকে আবার জীবন করে তোলার চেষ্টায় লাঙল ঠেলতে হয়। পাভেল যাকে বলে পেতি বুর্জুয়ার দল, নিজের দল ছেড়ে এসে সেই তাদের দলে এসে আর্তিয়মের যোগ দেওয়াটাকে যে পাভেল সমর্থন করেনি তা আর্তিয়ম জানে। তাই তার ভাই তার এই পরিবেশকে কি চোখে দেখছে সেটা লক্ষ্য করতে লাগলো আর্তিয়ম। বসে বসে কিছুক্ষণ ধরে তারা খুব সাধারণ রকমের এটা ওটা কথাবার্তা চালালো। দুজন লোকের মধ্যে এমনি হঠাৎ দেখা হয়ে গেলে যেরকম প্রসঙ্গ বিনিময় হয় সেই রকম। একটু বাদেই পাভেল যাবার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু আর্তিয়ম আটকালো তাকে। বস একটু, যাও কিছু খেয়ে যা আমাদের সঙ্গে বসে। স্তিওসা এখনই দুধ নিয়ে এসে যাবে। তাহলে তুই কালই আবার চলে যাচ্ছিস? গায়ে যথেষ্ট জোর ফিরে এসেছে বলে কি তোর মনে হচ্ছে পাফকা? স্তিওসা ঢুকলো। পাভেলকে অভ্যর্থনা জানিয়ে আর্তিয়মকে বলল তার সঙ্গে গিয়ে গোলাঘর থেকে কি একটা জিনিস নিয়ে আসবার জন্য তাকে সাহায্য করতে। পাভেল বসে রইল সেই গোমড়ামুখ বুড়িটার সঙ্গে। জানলার ফাঁকে ভেসে এলো গির্জার ঘন্টার শব্দ।
বুড়িটা তার শিকেটা নামিয়ে রেখে বিরক্তি ভরা গলায় বিড়বিড় করে উঠল, হায় ভগবান, ঘরধরের এই হতচ্ছাড়া কাজকর্ম করে কি আর মানুষ একটু প্রার্থনা করারও সময় পায়? শালটা খুলে ফেলে আগন্তুকটির দিকে আর চোখে তাকিয়ে সে এগিয়ে গেল ঘরের কোণে, যেখানে দেবতা সন্তদের বহুকালের বিবর্ণ রংচটা মূর্তিগুলো রাখা আছে। হাড় জিড়জিড়ে 3টে আঙুল জড়ো করে সে নিজের বুকের উপরে ক্রস চিহ্ন আঁকল। জীর্ণ শুকনো ঠোঁটে ফিসফিসিয়ে বলল, হে আমাদের স্বর্গস্থিত পিতা, তোমার নাম ধন্য হোক। বাইরের উঠোনে সেই বাচ্চাটা খেলা করতে করতে লাফিয়ে চেপে বসেছে একটা কালো রঙের কানঝোলা শুয়োরের পিঠে। ছোট ছোট খালি পা দুটো দিয়ে শুয়োরটার 2 পাশ চট করে আঁকড়ে ফেলে লোমগুলো চেপে ধরে সে চিৎকার করছে ঘোঁত ঘোঁত শব্দে ছুটে চলা শুয়োরটার উদ্দেশ্যে, জটসে চালাও হেইয়ো, হট হট হেইয়ো। পিঠের ওপরে ছেলেটাকে নিয়ে শুয়োরটা পাগলের মতো উঠোনে ছুটে বেড়াচ্ছে, তাকে ছুঁড়ে ফেলে দেবার জন্যে বেপরোয়া চেষ্টা করতে করতে। কিন্তু টেরা চোখ খুদে শয়তানটা দিব্যি গদি বাগিয়ে বসে আছে। বুড়িটা প্রার্থনা থামিয়ে জানলা দিয়ে গলিয়ে দিল তার মাথাটা। ওরে ও জাহান্নামের কুত্তা, নেমে পড়ে খনি শুয়োরটার পিঠ থেকে, গেলে ছালা ছাড়িয়ে নেব তোর। ওরে মরণও হয় না রে হতভাগা। শেষ পর্যন্ত শুয়োরটা অত্যাচারী ছেলেটাকে পিঠ থেকে ফেলে দিতে সমর্থ হলো। বুড়িটা তাতে খুশি হয়ে ঘরের কোণে মূর্তিগুলির কাছে ফিরে এসে চেহারায় একটা ভক্তির ভাব ফুটিয়ে তুলে ফের আরম্ভ করলো, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। সেই মুহূর্তে ছেলেটা কান্নায় ফোলা মুখ নিয়ে দরজায় দেখা দিল। জামার হাতা দিয়ে তার ছড়ে যাওয়া নাকটা মুছতে মুছতে আর যন্ত্রণায় ফোঁপাতে ফোঁপাতে সে নাকি সুরে বলল, একটা কেক দাও না টাকমা। প্রচন্ড রাগে তার দিকে ফিরে তাকালো বুড়িটা। দেখছিস নে আমি প্রার্থনায় বসেছি, চারা চোখ শয়তান কোথাকার। দাঁড়া দাঁড়া, দিচ্ছি তোকে কেক, ইবলিশের বাচ্চা। বেঞ্চির ওপর থেকে একটা চাবুক তুলে নিল সে। চোখের পলকে উধাও হয়ে গেছে ছেলেটা। উনুনের ওপরে বসে মেয়ে দুটো ফিকফিক করে হাসছে। বুড়িটা তার ধর্মকর্মে তৃতীয়বার মন বসাবার চেষ্টা করল। পাভেল তার দাদার জন্য আর অপেক্ষা না করে উঠে বেরিয়ে এলো। বেড়ার দরজাটার পেছনে বন্ধ করে দেবার সময় সে লক্ষ্য করল বুড়িটা শেষ প্রান্তের জানলাটা দিয়ে মুখ বাড়িয়ে সন্দেহ ভরা চোখে তাকিয়ে আছে। আর্তিয়মের মাথায় কোন দুর্বুদ্ধি ভর করেছিল যার টানে সে এখানে এসে পড়ল। এখন তো সে তার বাকি জীবনটার মতো এখানেই বাঁধা পড়ে গেল। স্ত্রীয়সা বছরে বছরে একটা করে ছেলে বিয়োবে, আর আর্তিয়মকে এখানে সেটে থাকতে হবে গোবর গাদায় গুবড়ে পোকার মতো। এমনকি হয়তো সে রেল কারখানায় চাকরিও ছেড়ে দেবে। বিষণ্ণ মনে ভাবতে ভাবতে পাভেল ছোট্ট শহরটার নির্জন রাস্তা বেয়ে হেঁটে চলেছে। আর আমি কিনা আশা করেছিলাম যে রাজনৈতিক কাজে ওর আগ্রহ জাগিয়ে তুলতে পারবো। আগামীকাল যে সে এই জায়গা ছেড়ে বড় শহরে ফিরে যাবে, আর যারা তার এত প্রিয় বন্ধু আর কমরেড তাদের সঙ্গে মিলিত হবে, এই চিন্তায় আনন্দ পেল পাভেল। বিশাল এই শহরের কর্মব্যস্ত মুখর জীবন, অসংখ্য মানুষের অন্তহীন স্রোত, ট্রামের ঘরঘরানি আর মোটর গাড়ির গতিশব্দ যেন পাভেলকে চুম্বকের মতো টানছে। কিন্তু সবচেয়ে বেশি সে কামনা করছে ইটের তৈরি সেই বিরাট ফ্যাক্টরি বাড়িটার ধোঁয়ার মলিন কারখানাগুলোর যন্ত্রপাতি আর চাকা ঘোরানো বেল্টগুলোর কাছে ফিরে যাবার জন্য। বিরাট ফ্লাইফিল্ডটা যেখানে উন্মত্তের মতো পাক খেয়ে ঘুরছে, সেখানে ফিরে যাবার জন্য। যন্ত্রে লাগানো তেলের ঘ্রাণ নেবার জন্যে, আর যেসব জিনিস তার অস্তিত্বের অঙ্গ হয়ে উঠেছে সেই সবের সঙ্গ পাবার জন্যে ব্যাকুল হয়ে উঠেছে সে। এ নিস্তরঙ্গ মফস্বল শহর যার পথ বেয়ে সে এখন চলেছে, সেটা কেমন একটা অস্পষ্ট বিষণ্ণতার অনুভূতিতে আচ্ছন্ন করে তুলল তার মন। এখন যে তার নিজেকে এখানে বিদেশি মনে হচ্ছে, এতে আশ্চর্য হলো না সে। এমনকি দিনের বেলাতেও এই শহরে এক পাক ঘুরে আসাটা যেন একটা রীতিমতো অস্বস্তিকর পরীক্ষার মধ্য দিয়ে যাবার মতো। গিন্নি মেয়েরা বাড়ির দাওয়ায় বসে গাল গল্প করছে, তাদের পাশ কাটিয়ে যাবার সময় ওদের অলস মন্তব্যগুলো পাভেল না শুনে পারল না। এই চোয়ারে চেহারা লোকটা আবার কে? দেখে তো মনে হচ্ছে ক্ষয়রোগ হয়েছিল, যাকে বলে ফুসফুসের ব্যারাম।
সুন্দর কোট্টাখানা পরেছ তো, চুরি করা জিনিস নিশ্চয়ই। এই ধরনের আরো অনেক উক্তি। এসবে ঘেন্না ধরে গেছে পাভেলের। বহুদিন আগেই সে নিজেকে শেকড় শুদ্ধ বিচ্ছিন্ন করে নিয়েছে এই পরিবেশ থেকে। ওই বিরাট শহরের সঙ্গে সে নিজের ঢের বেশি ঘনিষ্ঠ আত্মীয়তা অনুভব করলো, যে শহরের সঙ্গে শ্রমের আর সহকর্মের প্রাণ শক্তিতে পরিপূর্ণ যোগসূত্রে সে বাঁধা। এইসব চিন্তায় আচ্ছন্ন মন নিয়ে চলতে চলতে পাভেল হঠাৎ লক্ষ্য করল সে পাইন বনটার কাছে এসে পড়েছে। রাস্তাটা যেখানে দুভাগে ভাগ হয়ে গেছে সেখানে সে এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ল। তার ডান দিকে পুরনো জেলখানা, চারিদিকে উঁচু উঁচু কাঠের গুঁড়ি বেড়া দিয়ে বন থেকে আলাদা করা, তার পেছনে হাসপাতালের সাদা বাড়িগুলো। এইখানে ওই চওড়া খোলা জায়গাটায় ফাঁসুরের দড়ির গিরোয়ে রুদ্ধশ্বাস হয়ে ভালিয়ার তার কমরেডরা তাদের তাজা জীবন দিয়েছে। ফাঁসির মঞ্চটা যেখানে ছিল সেখানে নিঃশব্দে দাঁড়িয়ে রইল পাভেল। তারপরে উতরাই বেয়ে নেমে এলো ছোট গোরস্থানটায়, যেখানে সাধারণ একটা কবরের নিচে একসঙ্গে শুয়ে রয়েছে শ্বেত সন্ত্রাসের সময়কার সেই শহীদরা। কারা যেন সস্নেহ হাতে কবরটার উপরে বিছিয়ে দিয়েছে ফার গাছের কচি ডাল, আর চারিধারে সযত্নে গেঁথে দিয়েছে সবুজ রঙের ছোট বেড়া। উতরাইটার মাথায় পাইন গাছগুলো উঠে গেছে খাড়া আর রিজু হয়ে, ঢালু বেয়ে কচি ঘাসের রেশম সবুজ গালিচা বিছানো। শহরের বাইরের এদিকটায় একটা বিষণ্ণ নিঃশব্দতা, গাছগুলোর মৃদু ফিসফিসানি আর নতুন প্রাণ পাওয়া মাটির বুকে বসন্তের তাজা গন্ধ। এই জায়গায় পাভেলের কমরেডরা বীরের মতো এগিয়ে গেছে মৃত্যুর দিকে, যাতে সুন্দর হয়ে ওঠে তাদের জীবন, যারা জন্ম নিয়েছে দারিদ্র্যের মধ্যে, যাদের জন্মের মুহূর্তটি হচ্ছে দাসত্বের আরম্ভ লগ্ন। ধীরে ধীরে পাভেল হাত তুলে টুপিটা খুলে নিল মাথা থেকে। নিবিড় একটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গেল তার সমস্ত সত্তা। জীবন মানুষের সবচেয়ে প্রিয়। এই জীবন সে পায় মাত্র একবার, বাঁচবার জন্য। এমন ভাবে বাঁচতে হবে তাকে যাতে বছরের পর বছর লক্ষ্যহীন জীবন যাপন করার জন্যে পরে যন্ত্রণা ভরা অনুশোচনায় ভুগতে না হয়, যাতে বিগত জীবনের গ্লানি ভরা হীনতার জন্যে লজ্জার দগ্ধানি তাকে সইতে না হয়। এমন ভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহূর্তে সে যেন বলতে পারে, আমার সমস্ত জীবন, সমস্ত শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্যে, মানুষের মুক্তির জন্যে, সংগ্রামের আদর্শ। এবং তার জন্য জীবনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে এমন ভাবে যেন পাছে হঠাৎ কোনো ব্যাধি বা কোনো মর্মান্তিক দুর্ঘটনা জীবনে আকস্মিক ছেদ টেনে দেয়। এইসব কথা ভাবতে ভাবতে কোর্চাগিন ফিরে চলল কবরখানা থেকে।